নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বঙ্গের শিল্প ছবি তুলে ধরতে কনক্লেভ। আগামী 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাংলায় শুরু এসআইআর, লাগবে জন্মের শংসাপত্র। যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা ভিড় জমাচ্ছেন পুরসভার কেন্দ্রীয় ভবনে, আর সেই ভিড় সামলাতে হিমশিম পুরসভার কর্মীরা। শহর জুড়ে ডেঙ্গির দাপট বাড়ছে। কলকাতা পুরসভার হিসাবে এবছর এখনো পর্যন্ত 1017 জন আক্রান্ত। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। হাওড়া ডিভিশনে আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানালো পূর্ব রেল। যুগের সঙ্গে তাল মিলিয়ে আরো আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ। অপরাধ দমনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে গার্ড ছাড়া বাড়তে চলেছে রাজ্য পুলিশ। আর সেই লক্ষ্যেই এবার পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল। রাজ্যের ডিসি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে আরো আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ। অপরাধ দমনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুলিশ। সেই লক্ষ্যে এবার পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল। শুক্রবার রাজ্যের ডিজি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। তদন্ত থেকে শুরু করে প্রশাসনিক কাজ, পরিকল্পনা, প্রশিক্ষণ সব দিক থেকেই পুলিশকে প্রযুক্তি নির্ভর ও দক্ষ করে তুলতে এই উদ্যোগ। ভবানী ভবনের তরফে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের নয়া এআই সেলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক, যিনি হবেন এই সেলের চেয়ারম্যান। তার অধীনে পরিচালিত হবে এআই সেলের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণ। তার অধীনে থাকবেন আইজিপি, ডিআইজি, এসপি পদমর্যাদার কোনো আধিকারিক। তার কাজ হবে সমন্বয়, ডকুমেন্টেশন এবং সেলের অগ্রগতি। তারপরই কারিগরি ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সহায়তায় থাকবেন দুজন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ, যাদের কাজ হবে সমস্ত ব্যবস্থাপনার মূল্যায়ন, পরামর্শ দেওয়া। নয়া সেলের অগ্রগতির লক্ষ্যে প্রতি 2 সপ্তাহ অন্তর একবার বা প্রয়োজন অনুসারে সভা করা হবে। রাজ্য পুলিশ দপ্তর ভবানী ভবনেই থাকবে অত্যাধুনিক এই এআই সেল। নয়া এই সেলের জন্য প্রয়োজনীয় আর্থিক, প্রশাসনিক, প্রযুক্তিগত সাহায্য প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। এআই ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখতে একটি নীতিমালা তৈরির দায়িত্ব থাকবে সেলের ওপর। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ শিবির আয়োজনের দায়িত্ব এই সেলের ওপর ন্যস্ত থাকবে। জানা যাচ্ছে, এই সেলের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে ডিজি রাজীব কুমারের অধীনে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধ দমনে নিজেদের অত্যাধুনিক হিসেবে গড়ে তোলাই এই সেলের মূল উদ্দেশ্য। রাজ্যের বিভিন্ন জেলায় এআই এর বাস্তব অভিজ্ঞতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করবে পুলিশ। তদন্ত, অপরাধ, তথ্য বিশ্লেষণে এই কৃত্রিম বুদ্ধিমত্তাই হয়ে উঠবে রাজ্য পুলিশের প্রধান সঙ্গী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে, আর এই আশঙ্কা তৃণমূল সাংসদের। মতুয়া সম্প্রদায়ের কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বলে দাবি তার। এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে, এই আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। মতুয়া সম্প্রদায়ের কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এই জোরালো দাবি তোলা হয়েছে। আগামী 5ই নভেম্বর থেকে ওই আমরণ অনশন শুরু হবে বলে জানানো হয়েছে। 12টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 4 নভেম্বর মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এসআইআর এর কাজ শুরু করবেন। ওই দিন এসআইআর এর প্রতিবাদের পথে নামছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে জোরালো প্রতিবাদে নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।
এসআইআর বাতিলের দাবি তুলে আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে। 5ই নভেম্বর থেকে ওই অনশন শুরু হচ্ছে বলে খবর। বনগাঁয় মতুয়া মহাসংঘের তরফে বৈঠক হয়, সেখানেই ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেন মমতা বালা ঠাকুর। এসআইআর নিয়ে চরম ক্ষোভ উগড়ে দিলেন তিনি। কোনো মতুয়াদের নাম বাদ দেওয়া যাবে না, জোরালো সেই দাবি তোলা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানিয়েছেন, উত্তর 24 পরগনার সবথেকে বেশি মতুয়া ভোট আছে। এসআইআর হলে প্রচুর মতুয়া ভোটের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন তিনি। পরবর্তীকালে তাদের উপর নাগরিকত্বর ইস্যুতেও অনেকের প্রশ্ন উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও পদ্ম শিবিরের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বিজেপির এসআইআর নিয়ে মিথ্যে কথার প্রচার করছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। মমতা বালার কথায় ওদের উচিত ছিল প্রতিবাদ করা। আগামী 5 তারিখ থেকে ঠাকুরনগরে মথুয়া ঠাকুরবাড়ির বড়মা বিনা পানি দেবীর ঘরের সামনে ওই আমরণ অনশন শুরু হবে। কেবল মতুয়া নয়, অন্য জাতি ধর্মের মানুষদেরও পাশে আছে অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘ। হাই নিউজ নেটওয়ার্ক। উৎসবের মাসে গ্যাসের দাম বেড়েছিল। উৎসব শেষ হতেই দাম কমলো এলপিজি সিলিন্ডারের। তবে এই মূল্যবৃদ্ধি 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বর মাস থেকেই দেশ জুড়ে কার্যকর হলো নতুন গ্যাসের দাম। উৎসবের মাসে দাম বেড়েছিল। উৎসব শেষ হতেই দাম কমলো এলপিজি সিলিন্ডারের। তবে এই মূল্যবৃদ্ধি 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বর মাস থেকেই দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম। কলকাতায় কত হলো বাণিজ্যিক গ্যাসের দাম? ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী 6 টাকা 50 পয়সা কমে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম হয়েছে 1694 টাকা। অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল 1700 টাকা 50 পয়সা। গত মাসের তুলনায় 5 টাকা কমে নভেম্বরে রাজধানী দিল্লিতে দাম হয়েছে 1590.50 টাকা। চেন্নাইতে 4 টাকা 50 পয়সা কমে দাম দাঁড়িয়েছে 1750 টাকা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে 5 টাকা কমে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হয়েছে 1542 টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, 2024 সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হয়নি। গত এপ্রিলে এক ধাক্কায় 50 টাকা দাম বাড়ায় কেন্দ্র, যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিল মধ্যবিত্তরা। আশা ছিল পুজোর মুখে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম হয়তো কমতে পারে, কিন্তু তা তো হয়নি। তবে নতুন মাসেও কলকাতার 14.2 কেজি সিলিন্ডারের মূল্য থাকছে 879 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। বিমানবন্দরে এখন বেশি রাতের মেট্রো ধরতেও আর সমস্যা হবে না। যাত্রীদের জন্য আবারও বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানো হতে চলেছে আরও সহজ। কলকাতা মেট্রোয় হলুদ লাইনে বাড়তে চলেছে এবার মেট্রোর সংখ্যা। বিমানবন্দরে এখন অনেক রাতের মেট্রো ধরতে সমস্যা হবে না যাত্রীদের। আবার বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানো হতে চলেছে সহজ। কলকাতা মেট্রো হলুদ লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। 3রা নভেম্বর সোমবার থেকে শুরু হবে এই পরিষেবা। শুক্রবার এ কথা জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোম থেকে শুক্রবার এই হলুদ লাইনে যাত্রীরা আরও সকালে এসে ধরতে পারবেন মেট্রো। চলবে আগের থেকে বেশি রাত পর্যন্ত মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার থেকে হলুদ লাইনে মোট 120টি ট্রেন চলাচল করবে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো এতদিন ছাড়ত সকাল 7টা 55 এখন তা ছাড়বে সকাল 7টা 18 মিনিটে। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে সকালে প্রথম মেট্রো ছাড়ত 8টার সময়ে। সোমবার থেকে তা ছাড়বে সকাল 7টা 40 নাগাদ। নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার জন্য শেষ মেট্রো এতদিন ছাড়ত রাত 8টায়। সোমবার থেকে তা ছাড়বে রাত 9টা 58 বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো রাত 8টা 5 বদলে 9টা 18 ছাড়বে। সোম থেকে শুক্রবার মিলবে এই পরিষেবা। শনিবারও হলুদ লাইনে মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। এতদিন ওই রুটে সপ্তাহান্তে 44টি মেট্রো চলত। রবিবার এতদিন ওই রুটে চলত 40টি মেট্রো।
এবার তা বেড়ে হচ্ছে ৭৮টি। ৩রা নভেম্বরের পরের সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হবে ৯২। শনি এবং রবিবার ওই রুটে ১৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। আগে তা ৩৫ মিনিট অন্তর মিলত পরিষেবা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে বিমানবন্দরে যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাওড়া ডিভিশনে আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন, রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন এবং সময় পরিবর্তনের কথা জানাচ্ছে পূর্ব রেল। বিজ্ঞাপন দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের শুরুতেই ফের ট্রেন বাতিল, এবার হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানালো পূর্ব রেল। বিজ্ঞাপন দিয়ে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ করবে রেল। তার জন্যই মাঝে মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। রেল জানিয়েছে ৪ থেকে ২৫শে নভেম্বরের মধ্যে ৭ দিনের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫শে নভেম্বর ব্যান্ডেল থেকে ৩7741 ও কাটোয়া থেকে ৩7742 নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়াও ৩7743 ব্যান্ডেল কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটের পরিবর্তে ৫টা ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও রেল জানিয়েছে ব্লক চলাকালীন স্পেশাল বা দেরিতে চলা ট্রেনের পথ পরিবর্তন করা হবে। উল্লেখ্য, একই কাজ প্রথমে হওয়ার কথা ছিল অক্টোবরের ১৬ তারিখ থেকে ২১শে নভেম্বর পর্যন্ত, কিন্তু রাস পূর্ণিমার জন্য সেই পরিকল্পনা বাতিল করেছে রেল। ওই দিনগুলিতে ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে বলেই নতুন বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে রেল। সপ্তাহের শুরুতেই পাওয়ার ব্লকে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। হাই নিউজ নেটওয়ার্ক। হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলার বারোয়ারি জগদ্ধাত্রী পুজো তেমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত বহন করে চলেছে। স্থানীয়দের কাছে বুড়িমা নামে পরিচিত এই দেবীকে আজও শতাব্দী প্রাচীন এক রীতি মেনে বরণ করা হয়, যেখানে মহিলারা নন, পুরুষরাই শাড়ি পরে এও স্ত্রীর বসে মায়ের বরণ করে থাকেন। দুর্গাপুজো বা কালী পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের নানা বৈশিষ্ট্য ফুটে ওঠে। সেই ঐতিহ্যের মধ্যে এমন কিছু প্রথা রয়েছে যা সত্যিই নজরকাড়া। হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো তেমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত বহন করে চলেছে। স্থানীয়দের কাছে বুড়িমা নামে পরিচিত এই দেবীকে আজও শতাব্দী প্রাচীন এক রীতি মেনেই বরণ করা হয়, যেখানে মহিলারা নন, পুরুষরাই শাড়ি পরে এও স্ত্রীর বেশে মায়ের বরণ করেন। ভদ্রেশ্বরের তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় পুজো। জনশ্রুতি অনুযায়ী এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম। তার দেওয়ান দাতারাম সুর এই অঞ্চলে একসময় জগদ্ধাত্রী পুজো শুরু করেন। পরবর্তীতে সেই পারিবারিক পুজোয় বারোয়ারি পুজোর রূপ নেয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বুড়িমা হিসেবে দেবীর পুজো হয়ে থাকে। এই পুজোর প্রধান বিশেষত্ব হল দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের আগে পুরুষদের দ্বারা দেবী বরণের প্রথা। এই রীতি ২০০ বছরেরও বেশি পুরনো এবং এর পিছনে রয়েছে ঐতিহাসিক এক কাহিনী। ব্রিটিশ আমলের নারীর নিরাপত্তা। জনশ্রুতি অনুযায়ী ব্রিটিশ ও ফরাসিদের সেনা ছাউনি থাকার কারণে একসময় ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায় মহিলাদের বাড়ির বাইরে বেরোনো বা জনসমক্ষে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সেই কারণেই মহিলারা পুজো বা বরণের দায়িত্ব পালন করতে না পারায় এলাকার পুরুষরাই মহিলাদের মতো শাড়ি, শাঁখা, সিঁদুর পরে মাথায় ঘোমটা টেনে মাকে বরণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। সেই থেকে এই প্রথা এখনো নিষ্ঠা ভরে পালন করা হয়। দশমীর দিন সেখানে পুরুষেরা বিবাহিত নারীর বেশে সজ্জিত হয়ে বরণ ডালা হাতে মাকে কনকাঞ্জলি দেন এবং বিদায় জানান। কপালে সিঁদুরের টিপ, ঘোমটা মাথায় এই পুরুষদের মাকে বরণ করার দৃশ্য
এই পুজোর এক অনন্য আকর্ষণ। বুড়িমা রূপে দেবী জগদ্ধাত্রীর পুজোর কথা শুনলে অনেকের মনে কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমায়ের পুজোর কথা এলেও ভদ্রেশ্বরের তেঁতুলতলার এই জগদ্ধাত্রীও প্রাচীনত্বের দিক দিয়ে অন্যতম। স্থানীয়দের কাছে এই পুজো সমানভাবে আবেগ ও ভক্তির প্রতীক। এই পুজো দেবীর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রাচীনত্বের পরিচয় বহন করে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। যে সমস্ত যানবাহন BS4 মানদণ্ডে পৌঁছয়নি তারা আজ যেতে পারবে না। রাজধানীতে শনিবার থেকেই পুরনো বাণিজ্যিক পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি দিল্লির পরিবহন দফতরের। শনিবার থেকে দিল্লিতে ঢুকতে পারবে না পুরনো বাণিজ্যিক পণ্যবাহী গাড়ি। যে সমস্ত যানবাহন BS4 মানদণ্ডে পৌঁছয়নি সেগুলিকে রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লির পরিবহন দফতর। এই নিয়ম কার্যকর করতে পরিবহন দফতর ও ট্রাফিক পুলিশের তরফে যৌথভাবে গড়ে তোলা হয়েছে 23টি এনফোর্সমেন্ট টিম। পরিবহন দফতরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, দিল্লিতে আসা গাড়িগুলির ওপর নজরদারির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 90% বাণিজ্যিক গাড়ি 23টি প্রধান প্রবেশপথ দিয়ে রাজধানীতে ঢোকে। এই সমস্ত জায়গায় ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতরের আধিকারিকদের নিয়ে গঠিত দল মোতায়েন থাকবে। যে সমস্ত গাড়ি নির্ধারিত মান পূরণ করছে না সেগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। দিল্লিতে প্রবেশের ওই 23টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে কুণ্ডলী বর্ডার, রাজকড়ি বর্ডার, টিকরি বর্ডার, আয়নগড় বর্ডার, কালিন্দী কুঞ্জ বর্ডার, আউচান্দি, মান্ডলি, কাপাসেরা এবং দ্বারকা এক্সপ্রেসের বজঘেরা টোল গেট। নতুন নিয়মে কি বলা হয়েছে? প্রত্যেকটি দলের নেতৃত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। অনুমান করা হচ্ছে বর্তমানে 50,000 থেকে 70,000 বাণিজ্যিক গাড়ি BS4 মানের নিচে পড়ে। পরিবহন দপ্তর এই বিষয়ে দিল্লি পৌরসভার কাছ থেকে সঠিক তথ্য চেয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা এখনো পাওয়া যায়নি। এই অভিযান চলবে দিনের 2 শিফটে, সকাল 8টা থেকে রাত 8টা এবং রাত 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত। BS4 মান পূরণ করা পণ্যবাহী ডিজেল গাড়িগুলি 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত দিল্লিতে ঢোকার অনুমতি পাবে, যা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিবেচিত। পরিবহন ব্যবসায়ী রাজেন্দ্র কাপুর জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়তে পারে, যার অর্থ সাধারণ মানুষের পকেটে চাপ। তার মতে, সরকার যদি দূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদ্ধতি খুঁজে বের করে তাহলে শুধু গাড়ি নিষিদ্ধ করাই একমাত্র সমাধান নয়। হাই নিউজ নেটওয়ার্ক। একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদপৃষ্ঠের পরিস্থিতি। অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অন্তত 9 থেকে 10 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপৃষ্ঠের পরিস্থিতি। অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অন্তত 9 থেকে 10 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। সংবাদ সংস্থা জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। কি থেকে হুড়োহুড়ি শুরু হলো, কেন এই বিপর্যয়, তা এখনো স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, একাদশীর পুজো দিতে একই সময় এত বেশি সংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি শুরু হয়। সেখান থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকলে একসঙ্গে মন্দির থেকে বেরোনোর চেষ্টা শুরু করেন। আর তার ফলেই এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ভিড়ের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা তা জানা যায়নি। কাশিবুগ্গার ডিএসপি লক্ষণ রাও জানিয়েছেন, সকাল 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। 7 জনের মৃত্যু হয়েছে। 2 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ভেঙ্কটেশ্বর মন্দিরের পদপৃষ্ঠের ঘটনায় আমি স্তম্ভিত। ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। আমি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত তাদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার বন্দোবস্ত করা হবে।
সংশ্লিষ্ট কর্মচারীদের সেই নির্দেশ দিয়েছি। স্থানীয় আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। দ্রুত উদ্ধার কাজ যাতে সম্পন্ন হয় তা নিশ্চিত করা হবে। একাদশীতে ভেঙ্কটেশ্বরের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। শয়ে শয়ে ভক্ত পুজো দিতেও গিয়েছিলেন। অধিকাংশই ছিলেন মহিলা। সমাজ মাধ্যমে ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মহিলারা ভিড়ের মধ্যে হাতে পুজোর ডালি নিয়ে কিভাবে ধাক্কাধাক্কি করছেন। প্রাণে বাঁচতে ভিড় থেকে বেরোনোর চেষ্টা করছেন সকলে, অনেকে পড়েও যাচ্ছেন। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা গেছে মন্দির চত্বরে একাধিক মৃতদেহ পড়ে রয়েছে। পদপিষ্টের পরিস্থিতির খবর পেয়েই মন্দিরে পৌঁছে গিয়েছিলেন পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাই নিউজ নেটওয়ার্ক। মান্ধার প্রভাবে ফের উত্তরবঙ্গে দুর্যোগ। লাগাতার বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীগুলির জলস্তর। স্বাভাবিকভাবেই প্লাবনের আশঙ্কা করছেন অনেকেই। আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। ভুটানের জলে সিসামারা নদীর নির্মীয়মান বাঁধ ভেঙে ফের শালকুমার 1 ও শালকুমার 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। প্রায় 200 মানুষ ওই এলাকার বাড়িঘর ছেড়েছে। স্থানীয়রা লালটুরাম হাই স্কুলে আশ্রয় নিয়েছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শালকুমার 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, জরুরি ভিত্তিতে যেখানে সিসামারা নদীর বাঁধ নির্মাণ করা হয়েছিল তা ভেঙে শালকুমারের নতুন পাড়া ও মুন্সিপাড়া সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে গিয়েছে। 200 থেকে 250 পরিবারকে আমরা উদ্ধার করে স্থানীয় নতুন পাড়া লালটুরাম হাই স্কুলে নিয়ে এসেছি। বাড়ির গবাদি পশু ও অন্যান্য কিছু উদ্ধারের চেষ্টা হচ্ছে। আরও জল বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। শালকুমারে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের নামানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা পরিষদ। নিচু এলাকা থেকে মানুষদের সরে যাওয়ার জন্য মাইকিং শুরু হয়েছে। বলে রাখা ভালো, এর আগে গত 5ই অক্টোবরের বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 1 ও শালকুমার 2 গ্রাম পঞ্চায়েত এলাকা। তার রেশ কাটতে না কাটতেই ফের ওই এলাকা আবার ক্ষতির মুখে, জানিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। এদিকে বীরপাড়ার 48 নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়া গেরগান্ডা ব্রিজের অ্যাপ্রোচ রোডেও ধস নেমেছে। ফলে উত্তর পূর্ব ভারত ও ভুটান থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যান চলাচলের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়িও। এখনো পর্যন্ত 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। তার ফলে ফুসছে নদীও। ইতিমধ্যে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। তবে সেচ দফতরের কর্মীরা সারাক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছে। জলপাইগুড়ির পাশাপাশি শৈলশহর দার্জিলিংয়েও চলছে বৃষ্টি। শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় মুখ ঢেকেছে পার্বত্য এলাকাগুলি। দৃশ্যমানতা খুবই কম। রবিবারও আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে হাওয়া অফিসের তরফে এখনও আবহাওয়া বদলের কোনো সুখবর দিতে পারেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। রবিবারও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইতিহাস গড়ল বাম শাসিত কেরল। দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে মুক্ত হল গডস ওন কান্ট্রি। শনিবার এমনই ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর সেই দিনই কেরলের 69তম প্রতিষ্ঠা দিবস। আর সেই দিনটাই তিনি বেছে নিলেন ঐতিহাসিক ঘোষণার জন্য। ইতিহাস গড়ল বাম শাসিত কেরল। দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে মুক্ত হল গডস ওন কান্ট্রি। শনিবার এমনই ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিনই কেরলের 69তম প্রতিষ্ঠা দিবস তথা রিকাভি। আর সেই দিনটাই তিনি বেছে নিলেন ঐতিহাসিক ঘোষণার জন্য। ভারতের প্রথম রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেও বিশ্বে কেরল দ্বিতীয়। 2020 সালে চীন ঘোষণা করেছিল সেখানকার প্রতিটি প্রদেশই চরম দারিদ্র থেকে মুক্ত হয়ে গিয়েছে। এবার ভারতের এক রাজ্য ইতিহাস করল। কেরলের বিধানসভাতেই এই ঘোষণা করেছেন বিজয়ন। তিনি বলেন, আজকের কেরালা পিরাবি ইতিহাসে একটি স্থান অধিকার করল। আমরা কেরলকে চরম দারিদ্র মুক্ত প্রথম ভারতীয় রাজ্যে পরিণত করতে সফল হয়েছি। এই বিধানসভা অনেক ঐতিহাসিক আইন এবং নীতি ঘোষণার সাক্ষী হয়েছে। আজ তা
এখন এমন এক মুহূর্তের মুখোমুখি যা একটি নব কেরালা গঠনের আরেকটি মাইল ফলক রচনা করল। এদিন তিনি আরও জানান, 2021 সালে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল চরম দারিদ্র্য দূরীকরণ। তার কথায়, বিধানসভা নির্বাচনের সময় জনতাকে দেওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলির মধ্যে এটি একটি। প্রসঙ্গত, কেরলে ভারতের প্রথম রাজ্য হিসেবে 100% সাক্ষরতার কৃতিত্ব অর্জন করেছিল। পাশাপাশি প্রথম ডিজিটাল শিক্ষিত রাজ্য এবং সম্পূর্ণ বিদ্যুতায়িত রাজ্যের তকমাও কেরলেরই। এবার নতুন পালক তাদের মুকুটে, আর এর পিছনে রয়েছে তাদের বিভিন্ন পরিকল্পনা। বলা হয়েছে 1000 কোটি টাকারও বেশি বিনিয়োগের মাধ্যমে 20,648টি পরিবারের জন্য দৈনিক খাদ্য যোগান নিশ্চিত করেছে। এর মধ্যে 2,210 জন গরম খাবার, 85,721 জন ব্যক্তির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ এবং হাজার হাজার মানুষের জন্য আবাসন নিশ্চিত করা হয়েছে। আর এই সব পরিকল্পনারই ফলশ্রুতি শনিবারের এই ঘোষণা। এদিকে বিজয়নের এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলেও দাবি করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট। ঘোষণার পরই এর বিরোধিতা করে অধিবেশন বয়কট করে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।